হয়ে গেছে। মুখ্যমন্ত্রী প্রোপাগ্যান্ডা করছে। মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না তাদেরকে এই রাজ্যে এনেছে। এখানকার সাংসদ কি নাম, ইউসুফ পাঠান, বাংলা বলতে পারেন? উনি লোকসভাতে শপথ নেওয়ার পর বলছেন জয় গুজরাট। যে গুজরাটের নাম শুনলে মুখ্যমন্ত্রী রানু মণ্ডল হয়ে যায়, সেই মুখ্যমন্ত্রী সাংসদ তিনি বলছেন জয় গুজরাট। কীর্তি আজাদ বর্ধমানের সাংসদ, বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারেন না। তো মুখ্যমন্ত্রী সাকেত গোখলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ, বাংলা বলতে পারেন? পারেন না। সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা, তার মেয়ে, আসামের মহিলা, বরাক উপত্যকার মহিলা, তাকে নিয়ে এসে সুস্মিতা দেব, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, সাকেত গোখলে প্লাস আর একজন মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না, আরো সাগরিকা ঘোষ, আসানসোলে আমাদের সত্যকর্ণ সিনহা। তো এত 5 জন সাংসদ, মুখ্যমন্ত্রী আমি আপনাকে হাতে গুনিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে, তারা তো বাঙালি নেতার পেটে লাত মেরেই তো সাংসদ হয়েছে। তারা তো বাঙালি, তার তৃণমূল করে কিন্তু বাঙালি তো। আজকে যদি ইউসুফ পাঠানের জায়গায় কোনো বাঙালি এখানে দাঁড়াতো, সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক, সে তো সাংসদ হতে পারতো। তার সাংসদের পেটে লাতটা কে, সাংসদ হওয়ার পেটে লাথিটা কে মেরেছে? মুখ্যমন্ত্রী মেরেছে। আসানসোলে লাথিটা কে মেরেছেন? মুখ্যমন্ত্রী মেরেছে। দেখুন, যাদেরকে অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত সব দিয়ে কতজন হলো? 8-10 জন সম্ভবত হলো, আমার এক্সাক্ট মনে নেই, 10-12 জন এরকম হয়েছে। কিন্তু যারা, আপনি স্থানীয় গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন, যারা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারতে এসেছিল, তারা কি সংখ্যায় 8-10 জন ছিল? হাজারে হাজারে লোক বেরিয়েছে। কারা এরা? তারা ভারতীয় নয়, সেকুলারিজমে তারা বিশ্বাস করে না, তারা কোন সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে? পুলিশ কি পারবে এই হাজার হাজার জনকে অ্যারেস্ট করতে? মূলে আঘাত করুন। এই যে প্রত্যেকটি জায়গায় ধর্মীয় জালসার নামে যে ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তিকে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মীয় বক্তারা এসে যে ধরনের শব্দ ব্যবহার করছেন, এগুলো বাংলার সংস্কৃতির জন্য ভালো নয়, ভারতবর্ষের জন্য ভালো নয়। আমাদেরকে সকলকে মিলে মিশে একসাথে থাকা উচিত। সেই ধরনের বক্তব্য সবাই রাখা উচিত। সবাই মিলে মিশে থাকো, সবাই নিজে নিজে ধর্ম আচরণ করো। ধর্মটা ব্যক্তিগত। আমি কি ধর্ম আচরণ করব আমার ব্যক্তিগত, আপনি কি করবেন আপনার ব্যক্তিগত, সেটাকে রাস্তায় আনার কোনো দরকার নেই। টাকা দিলে জাল আধার কার্ড পাওয়া যাচ্ছে, ভোটার কার্ড সার্টিফিকেট তৈরি হচ্ছে শিলিগুড়িতে, এই জালিয়াতি। এই সমস্যা ততদিন না পর্যন্ত মিটবে, দেখুন, রাজনীতির বিষয় নয়, এই বিষয়টা যে দেশের বিষয়। বাংলাদেশের মতো ছোট দেশ, তার একটা জাবদা খাতা আছে যে আমার দেশের নাগরিক কারা। আমেরিকার মতো বড় দেশ, তারও একটা সেই ধরনের জাবদা খাতা আছে যে কারা আমার দেশের নাগরিক। ভারতবর্ষ স্বাধীনতার পর প্রথমে এই কাজটা করতে হতো যে আমার দেশের নাগরিক কারা, এর একটা রেজিস্টার থাকে, তাকেই পোশাকি ভাষায় NRC বলা হয়, সিটিজেন রেজিস্টার যেটাকে বলে, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স, NRC। সেটাকে এমন একটা ভয়ের জিনিস বানিয়ে দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশেরও আছে, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি তাদের আছে, আবার আমেরিকারও আছে। যতদিন না পর্যন্ত ভারতবর্ষের সরকারের কাছে এই নথিভুক্ত তথ্য থাকবে যে আমার দেশের নাগরিক কারা, ততদিন পর্যন্ত এই সমস্যা হবে। প্রতি বছর হবে, প্রতি মাসে হবে। গোটা দেশেই এটা নিয়ম। আমরা গোটা দেশেই এখন নতুন সিস্টেম আছে, আমাদের বিভিন্ন পোর্টাল বা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে কার্যকর্তাদের ট্র্যাকিং হয় এখন। অর্থাৎ আমি রাজ্য সভাপতি, আমার সেই অ্যাপে উল্লেখ আছে আমি রাজ্য সভাপতি, ইনি জেলা সভাপতি, এনার অ্যাপে উল্লেখ থাকবে, এনার যখন জেলা কমিটি হবে প্রত্যেকের নাম উল্লেখ থাকবে, বুথ কমিটিতে নাম উল্লেখ থাকবে। বিজেপি অ্যাডভান্স পার্টি, আমি এখান থেকে চাইলে আমার কোনো বুথের বুথ সভাপতিকে ডাইরেক্ট কল করতে পারি, আমার নাম্বার সেভ করতে লাগবে না, আমার মোবাইলে নেই। অ্যাপ খুলবো, অ্যাপ থেকে ডাইরেক্ট কল চলে যাবে তার কাছে, হোয়াটসঅ্যাপ কল চলে যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে, সব ব্যবস্থা বিজেপি করছে। তো বিজেপি পার্টি উইথ ডিফারেন্স বরাবরই বলে আসা হয়। সততার দিক থেকেও যেমন ডিফারেন্স, আমরা টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রেও গোটা দেশের মধ্যে অগ্রগণ্য।
বলতে পারেন ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল বিজেপি। ইন্ডিয়া ডিজিটাল না, জগৎ ডিজিটাল হচ্ছে। আপনিও এখন পান খেতে গিয়ে স্ক্যান করেন, আর পার্স রাখেন না। এখন তো প্রচুর মানুষকে দেখি এখন পার্সই রাখে না, বিশেষ করে পুরুষরা। পার্সের আর প্রয়োজনই হয় না সেরকম। এটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হবে, না হলে ডাইনোসর হয়ে যেতে হবে। বিজেপি পরিবর্তিত হচ্ছে। বিজেপি ডিজিটাল এবং অ্যাকচুয়াল দুটো মিলে বিজেপি, যে বিজেপি ছিল আগে সেই বিজেপি, যেমন পুরনো বিজেপি এর মধ্যে গন্ধ আছে, স্বাদ আছে, তার সাথে নতুন এসেন্সও লেগেছে। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেও ব্যবসায়ীরা সরকারের উপর ক্ষোভ দেখাচ্ছে, মেয়রকেও নিশানা করতে শুভেন্দু। নেপথ্যে কি প্রমোটার যোগ রয়েছে এই যে আপনার? দেখুন, আমার কাছে যা খবর, আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে ফিরহাদ হাকিম সাহেব ওখানে একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায়, এবং তাতে তার ভাগ আছে, অলিখিতভাবে ভাগ আছে, এরকম আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে বাড়িঘর বা দোকান যে পুরানো হয়েছে, এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছে, সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত। আর মুখ্যমন্ত্রীর উপর রাগ হবে, এটাই তো স্বাভাবিক। এর আগে যখন কলকাতাতে একটি হোটেলে বেশ কিছু পর্যটক পুড়ে মারা গেল, তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম 2 মাস অপেক্ষা করুন, 2-3 মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটে গেল। আমি আজকে ভবিষ্যৎবাণী করছি 2-3 মাস অপেক্ষা করুন, আবার এই ধরনের হয় অবৈধ বাজিকার প্রহার, নাই বাজি ফাটবে, না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতায় বা পশ্চিমবঙ্গে। এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য, যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে। পার্থ ভৌমিক ব্যারাকপুরের তৃণমূল সাংসদ, বনাম রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা ঠাকুর আজকে বলেছেন বনগায় এসে নাক গলানোর পার্থ ভৌমিককে এটা জেলা সভাপতিকে সামনে রেখে প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। দেখুন, ব্যারাকপুরে হয়তো মাল কম পড়িয়ে আছে, তাই মাল নিতে গেছে, ওখানে মতুয়াদের ওখানে গেছে, ভেবেছে ওখানে ভালো মাল করি পাওয়া যাবে। ব্যারাকপুরে এই যে ব্যারাকপুরের যে সাংসদের নাম বললেন, তিনি তো লোকসভাতেই যান না, হঠাৎ মাঝে মাঝে ডুমুরের ফুলের মতো আমরা দেখতে পাই। আর বাদ বাকি সময় তো তোলাবাজি করেন। ব্যারাকপুরে তোলাবাজি করতে করতে তোলা শেষ হয়ে গেছে, এখন তাই ভাবছে যে একটু বিধায়ক হয়ে তো ব্যারাকপুরে তোলাবাজি করতাম, এই সাংসদ হয়েছি, একটু বেশি কামাবো না, পাশের জেলাতে চলে যাচ্ছে হঠাৎ করে। ওখানে গেলে আমার মমতা ঠাকুরের তোলাবাজিতে সংসার চলবে কি করে? মমতা ঠাকুরের তার তোলাবাজি বন্ধ হয়ে গেল। এদিকে ভৌমিক সাহেবের সংসার চলছে না, বড় হচ্ছে সংসার, কোটিতে তোলাবাজি চায়। যত সংসার বড় হচ্ছে এদের, তত এরা মানে যত পদ বাড়ছে বিধায়ক থেকে সাংসদ, তোলাবাজি আরো বেশি। এই যে ব্যারাকপুর থেকে ছাউনি আনা হচ্ছে ছুটিতে, দীর্ঘদিন ধরে আপনি ব্যক্তিগতভাবে বারবার বলেছেন মালদা মুর্শিদাবাদ উপদ্রুত, এই ছুটিতে বিক্ষোভ দেখেছি আমরা বহুবার। ছুটিতে এই যে ব্যাটালিয়নের ছাউনি আনা হচ্ছে, কতটা আশাবাদী? দেখুন, এবার ট্রিটমেন্ট হবে, দেখতে পাবেন। এবার লাঠি ছোটা নিয়ে, বোম নিয়ে, গুলি নিয়ে বাইরে বেরোলে পরে বেরিয়ে বৃন্দাবন দেখানো হবে। সেই জন্যই আর্মি এসছে এখানে। আর্মির সামনে যে গিয়ে তার লড়াই করতে পারবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন এই সুতিতে যে ধরনের ঘটনা হয়েছে, এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে তৈরি করবেন, মুসলিম ভোটকে ভয় দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে এক জায়গায় আনার জন্য। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান। মুসলিমরা বুঝতে পারছে না, যখন বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে। দেখবে ঘরে ভর্তি মৌলবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার নেই। বুথের অবস্থা, আমরা কাজ শুরু করেছি, এখন তো বুথের অবস্থা বলা সম্ভব নয়। কাজ যখন আমরা শেষ করব তখন বলতে পারবো। মন্ডল সভাপতিদের উপস্থিতি অত্যন্ত ভালো। একটি বিধানসভাকে আমরা ছাড় দিয়েছিলাম, যেহেতু তারা ভোটের প্রচারে ব্যস্ত, যেহেতু তাদের কালীগঞ্জ তাদের পাশে। বাদবাকি সব জায়গা থেকে 90%-এর উপরে উপস্থিতি আছে, যেটা সাংগঠনিকভাবে খুব ভালো মনে করা হয়। আমার বিশ্বাস আগামী দিনে, কারণ আমরা পঞ্চায়েতেও এই জেলাতে খুব ভালো রেজাল্ট করেছিলাম, পঞ্চায়েতে আমাদের প্রচুর প্রধান তৈরি হয়েছিল এই জেলাতে। আগামী দিনে বিধানসভা নির্বাচনেও আমাদের এই নেতৃত্ব দেখতে পাচ্ছেন, বর্তমান সভাপতি, প্রাক্তন সভাপতি, আরো কিছু প্রাক্তন সভাপতি পেছনে আছেন, আমাদের মাহফুজাদি আছেন, আমাদের রাজ্যের নেতা তাপস মিত্র আছেন। সবাই মিলে আমরা আগামী দিনে এইখানে আমাদের যতগুলো বিধানসভা জেতা সম্ভব, সেই বিধানসভাগুলো আমরা জিতব। বলছে বলে ভিন রাজ্য থেকে তাদেরকে বাংলাদেশ হিসেবে ট্রিট করা হচ্ছে না, এটা মুখ্যমন্ত্রীর কথা। মুখ্যমন্ত্রী এটা বলছেন, কিন্তু এ বাদেও মুখ্যমন্ত্রী এটা বলছেন প্রচুর মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, বাংলাদেশের সরকার অ্যাকসেপ্ট করেছে তারা বাংলাদেশ। তাহলে তো মুখ্যমন্ত্রী তো বাংলাদেশের উল্টো কথা বলছে।
বাংলাদেশের সরকার অ্যাকসেপ্ট করেছে অনেকে যে বাংলাদেশি আছে, তাদেরকে পাঠানো। কিন্তু তবে আজকে এখন ফিরে এসেছে তারা বলছে যে আমাদেরকে জাতীয় সঙ্গীত গান করতে বলে, আমরা সেটা করতে পারিনি, সেই কারণে আমাদেরকে বাংলাদেশ সেটা সে বলছে, সে তো সত্যবাদী যুধিষ্ঠির নয়। সার্টিফিকেট আছে কি আপনার কাছে? সে সত্যবাদী যুধিষ্ঠির? সে ডকুমেন্ট দেখাতে হবে তাকে যে তুমি আপনি ভারতীয়, ডকুমেন্টটা দেখাতে হবে তো আপনাকে যে আপনি ভারতীয়। ব্যারাকপুর থেকে সিটিতে দেখা যাচ্ছে যে হরিয়ালপাড়া ভগবানগোলা বিভিন্ন যে পরিযায়ী শ্রমিকরা হয়ে গিয়েছিল, তাদেরকে দেখা যাচ্ছে যে মানে বাঙালি নয় বলে, মানে বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে ধরে নিয়ে পুলিশে করে দিয়েছে। কি করবেন বাঙালি জন্মভূমিদের হয়েছে? না, সব বাঙালি তো ভারতীয় নাগরিক নয়, বাংলাদেশেও তো বাঙালি আছে, তারা ভারতীয় নাগরিক। যারা ভারতীয় নাগরিক নয় তাদেরকে বুঝবে হবে, আর যারা ভারতীয় নাগরিক তারা এপারে থাকে। বাংলা ভাষার জন্য হচ্ছে না, তারা ডকুমেন্ট দেখাতে পারেননি যে তারা ভারতীয় নাগরিক, সেই জন্য হচ্ছে। দেখুন, মুর্শিদাবাদে প্রচুর মাইগ্রেন্ট লেবার আছে যারা বাংলাদেশ থেকে আসে। মুর্শিদাবাদের ডেমোগ্রাফিতে এরকম ছিল না, এতটা মুসলিম প্রধান তো একসময় ছিল না। 1947 যখন দেশ ভাগ হয় তখনকার পরে যে তার 1947 পরে যে আদমশুমারি হয়েছিল তার ডেটা বের করুন। বাংলাদেশ থেকে তো হয়, অনুপ্রবেশ হয়েছে, তো মানে অ্যাকসেপ্টেড ফ্যাক্ট। অনুপ্রবেশকারীদেরকে বাইরে যেতে হবে, আর যারা ভারতীয় নাগরিক তারা ভারতে থাকে। অফিসার থানা থেকে বিএলও সবাই নোটিশ দিয়েও কোনো ফল হয়নি। একই রকম খেজুরের শ্যামপুকুর এলাকায় 8 বিঘার উপর ডোবা মারা হয়েছে। দেখুন, এখানে তৃণমূল কংগ্রেস একটা শপিং মল খুলেছে। আপনি টাকা দিন, সব বিক্রি হবে। টাকা দিয়ে ফেলো করি মাখো তেল, এই ফর্মুলা। কুকুর বুঝবেই সেখানে, টাকাই যেখানে সর্বস্ব হয়। আপনি টাকা দেবেন, ওখানে ফ্ল্যাট হবে। প্রতি স্কোয়ার ফিটে সাংসদ, ওই যে ভৌমিক সাহেব তার কথা বলছিলেন, কাউন্সিলর, চেয়ারম্যান, সবার ভাগ করা আছে কে কত মাল পাবে। সেটাই হচ্ছে, মালের লুট হচ্ছে। ধন্যবাদ। মৃত্যু নিশ্চিত করতে এলোপাতাড়ি জমি বিবাদের জন্য। দেখুন, বসিরহাট সহ উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে তৃণমূল কংগ্রেস মানুষের জমি দখল করে কোথাও ভেরি তৈরি করা, কোথাও জমি নিয়ে বিক্রি করে দেয়া মালিকের টাকা না দিয়ে বা কম দাম দিয়ে, এই ধরনের চক্র চলছে। ল্যান্ড গ্র্যাবিং যাকে ইংরেজিতে বলে, সেই ল্যান্ড গ্র্যাবিং চলছে। এটা অত্যন্ত চিন্তাজনক বিষয়। এবং দেখুন, এটা ভাগাভাগিতে গন্ডগোল, নিঘাত যখনই তদন্ত হবে তৃণমূলেরই কেউ ধরা পড়বে এবং তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এবং তার ফলে এই ঘটনা ঘটে। বাংলাদেশি নাগরিক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেস্ট ফ্যাকাল্টি জাল আধার কার্ড, ভোটার কার্ড করে শিলিগুড়িতে ফ্ল্যাটও কিনেছিলেন এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম চলছে। বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশ থেকে এসেছে যারা, তাদেরকে আমরাই প্রশ্ন করে দিচ্ছি। আবার দুভাগে ভাগ করে বিজেপি, একটা অনুপ্রবেশকারী একটা দল, আর যারা বেটার লাইফের জন্য এসেছে, আর যারা ধর্মীয় কারণে ওপার থেকে অত্যাচারিত হয়ে এসেছেন তারা শরণার্থী। শরণার্থীরা, তাদেরকে আমরা স্থান দেব, সিএ এর মাধ্যমে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব। আমি কিন্তু বারবার এটা ক্লিয়ার করছি, সবাইকে আমরা অনুপ্রবেশকারী মনে করি না। জঙ্গলমহলের যে বিজেপি সভাপতি বদল হোক বা না হোক, সাংগঠনিক স্তরে বড় বদল হবে। জানা যাচ্ছে 50% পুরনো নেতাদের গুরুত্ব দেওয়া। দেখুন, বিজেপিতে পদ পরিবর্তন হওয়া হচ্ছে ভবিতব্য, মানে এটা বিজেপি হবে সারা জীবন। আমি সভাপতি থাকবো না, আমাকে পরিবর্তিত হতেই হবে, আজ না হয় কাল। তো যখন পরিবর্তন হয় তার সাথে সাথে কমিটিও পরিবর্তিত হয়। কমিটির ক্ষেত্রে এবার আমরা নিয়ম করে দিয়েছি, নতুন যে জেলা কমিটি হবে তাতে পুরনো কমিটির 50% থাকবে। বুথ সশক্তিকরণের প্রথম ধাপ হচ্ছে বুথ গঠন। প্রচুর বুথ আগেও গঠিত হয়েছিল, সেগুলোকে আবার দেখা যে তারা আছে কিনা। অর্থাৎ বুথে আমাদের কোথায় কতজন লোক আছে, 11 জন লোক আছে কিনা, 12 জন আছে না, 15 জন আছে না, 30 জন আছে, সেটা তা নথিভুক্ত করা প্রথম কাজ। পরবর্তী স্টেপ পরবর্তী সময় করবে। মাওবাদী নামাঙ্কিত চিঠি দেওয়া হয়েছে, টাকা না দিয়ে পুলিশকে খবর দেওয়া হলে খুন করার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বলছে মাওবাদী কোনো যোগ নেই। দেখুন, তাহলে পুলিশকে তদন্ত করতে বলুন। মাওবাদী আর নেই, তাহলে কি মাওবাদী আছে সেটা খোঁজ নিতে বলুন, কারা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকেরাই আবার করছেন না তো, গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। ধন্যবাদ। শিবদর্শন দাসু উনি বলছেন যে
শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং যোগাযোগ রাখছেন নরেন চক্রবর্তী। দেখুন কে কি বলছে সেটা নিয়ে তো আমরা ভাবিতে হলে মুশকিল, এসব নিয়ে আমরা ভাবতে রাজি নই। তৃণমূলকে আমরা হারাবো, শুভেন্দুদা আছেন আমাদের পার্টিতে, অন্যান্য নেতৃত্ব আছেন, আমরা টিম গেম করে তৃণমূলকে 10 গোল দেবো। বিধানসভায় সন্ধ্যে 6টার পর থেকে যেহেতু সাইলেন্ট পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রচারের কাজে যারা এসেছেন 6টার পরে যেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা ওই এলাকায় আর না থাকে। আমরা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই চলবো, 6টা বাজলেই আমরা ওই এলাকা থেকে রওনা হয়ে যাবো, চিন্তা নেই। ইডির অভিযান রাজেশ আগরওয়াল ও অভিষেক বানশালের বাড়িতে ইডির অভিযান। না, যদি এরকম কেউ করে থাকে আর্থিক অনিয়ম, স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে তো ইডি অ্যাকশন করবে, ইডির অ্যাকশন হবে, আরো অনেকের বিরুদ্ধে হবে। অপেক্ষা করুন না, সবে তো সিনেমা শুরু। খিদিরপুরে যেখানে আগুন লেগেছে নতুন ধরনের প্রযুক্তিগত হাত পরে বলবো, যে চালু হোক তখন। এখন বসিরহাটের তৃণমূল যাচ্ছেন এগুলো ইন্টারনাল ব্যাপার, বলবো না। ভাটপাড়া পুরসভা এলাকায় করা হচ্ছে 21শে জুলাই দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করতে চলেছে। আধা খারাপ হয়েছে তৃণমূলে। চলুন। পেহেলগাঁও নিয়ে অভিষেকের কনফার্ম, কংগ্রেস আর তৃণমূলের ক্রমশ কাছাকাছি আসছে। ইউএন অ্যাপয়েন্টমেন্টে বেড়েছে 5.6% এবং গ্রামীণ ভারত 13.7%। ইন্ডিয়া এয়ারলাইনেও প্রশ্ন তুলছে তৃণমূল এবং অন্য পার্টি। এবং তৃণমূল প্রশ্ন তুলবে, এটা অত্যন্ত স্বাভাবিক। প্রথম প্রশ্ন তো ওনার বিরুদ্ধে ওঠা উচিত। উনি বিদেশে গেলেন, উনি বলছেন ভারতের কত, এই বিদেশে গেল কত লাভ হলো। লাভ তো ওনাকে করতে পাঠানো হয়েছিল, প্রশ্ন তো ওনার বিরুদ্ধে ওঠা উচিত। উনি সাংসদ, ডায়মন্ড হাবড়া মডেল না কি বলেন উনি, সেখানে দাঙ্গা হচ্ছে। উনি তো সেকুলার মানুষ বলে জানতাম, বলেন তো নিজেকে আমি সেকুলার, সেখানে দাঙ্গা হচ্ছে। ওনার তো উচিত ছিল ঘরের কোনায় গুহাতে লুকিয়ে না থেকে জিন্স টি শার্ট পরে হাতে লাঠি নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়ানো। ওনার ওই গর্ধব এসপিটাকে নিয়ে দাদা একটা শেষ